নদীর একুলে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এখন ঘড়িকাটা ঠিক সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা জানেন। ইতিমধ্যেই মন্ত্রিসভা তৈরি হয়েছে নমর, এবং সেই মন্ত্রিসভাতে কারা কারা যুক্ত হয়েছেন আর কারাই বা বিয়োগ হলেন, এই যাবতীয় বিষয় নিয়ে দুদিন ধরে আমাদের অ্যানালিসিস পর্ব চলছে। একেবারে ফার্স্ট শোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কী কাজ দিয়ে শুরু করলেন জানেন? একেবারে কৃষি দপ্তর দিয়ে বলা যেতে পারে। সেখানে কৃষকদের জন্য অনেকগুলো বিল তিনি পাশ করেছেন। এবার সেই বিলগুলো কি, তার থেকেও বড় প্রশ্ন আর কি পরবর্তীকালে হতে চলেছে। আজ বিভিন্ন মন্ত্রিসভাতে যেই মন্ত্রীদের নিযুক্ত করা হয়েছে তারা প্রত্যেকে তাদের নিজস্ব সিংহাসনে বসে কাজ শুরু করে দিয়েছে। কিন্তু এর মধ্যে শুরু হয়েছে দ্বৈরথ। ঠিক কি দ্বৈরথ? এক পার্টি আরেক পার্টিকে দোষারোপ তো চলছে, এর মাঝে বিজেপি এবং আরএসএস এই দুইয়ের দ্বৈরথ একেবারে প্রকাশ। এর আগে জেপি নাড্ডাকে বলতে শোনা গিয়েছিল আরএসএসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। এবার আরএসএসকে একেবারে মোহন ভাগবত বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির বিরুদ্ধে এক প্রকার, এবং তিনি বলছেন বিরোধীরা বিরোধী নয়, বিরোধীরা আসলে আয়না। এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে। কিন্তু এর মধ্যেও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিট এক্সাম এবং নিট এক্সামের কেলেঙ্কারি। এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, আরএসএস এবং বিজেপির দ্বৈরথ প্রকাশ্যে। আমার দ্বিতীয় প্রশ্ন, অন্ধ্রপ্রদেশে টিডিপি মুসলমান সংরক্ষণের কথা বলে, এনডিএ সরকার এ মন্তব্যে শিলমোহর দেবে? আমার তৃতীয় প্রশ্ন, 3 জন সাংসদ যোগাযোগ রাখছে তৃণমূলের সঙ্গে, এনডিএ জোটের ভবিষ্যৎ আরও নড়বড়ে হচ্ছে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, নিট পরীক্ষায় জালিয়াতি, ডাক্তারদের ভবিষ্যৎ নিয়েও জলঘোলা। এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে আগামী 1 ঘন্টায়। কিন্তু তার আগে রাখবো এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে, তারপর আসছি বিশদ আলোচনায়। শুনুন। জল্পনা ছিল প্রধানমন্ত্রী নাকি বেশ কিছু পোর্টফোলিওই অদল বদল করতে চাইছেন। সোমবার মোদির বাসভবনে 3-0 প্রথম বৈঠকে এই নিয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বড়সড় বদল করা হলো না মন্ত্রিসভায়। বিশেষ করে বিগ 4 রইল অপরিবর্তিত, অর্থাৎ স্বরাষ্ট্র অমিত শাহর, প্রতিরক্ষা রাজনাথের, অর্থ নির্মলারই রইল, রেলমন্ত্রী রইলেন অশ্বিনী বৈষ্ণব, সড়ক ও পরিবহন মন্ত্রক নীতিন গডকরি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন মন্ত্রিত্ব পেয়েছে। নীতিন গডকরি সড়ক পরিবহন মন্ত্রক, অজয় টামটা এবং হর্ষ মালহোত্রা সড়ক পরিবহন প্রতিমন্ত্রী, এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রক, অশ্বিনী বৈষ্ণব রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রক, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রক, অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রক, নির্মলা সীতারামন অর্থ মন্ত্রক, মনোহর লাল খট্টর শক্তি ও নগর উন্নয়ন মন্ত্রক, টোখান সাহু নগর উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী, শ্রীপদ নায়েক জ্বালানি মন্ত্রকের প্রতিমন্ত্রী, হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রক, পীযূষ গোয়েল বাণিজ্য মন্ত্রণালয়, শিবরাজ সিং চৌহান কৃষি মন্ত্রক, ধর্মেন্দ্র প্রধান HRD মন্ত্রক, জিতেন রাম মাঝি ক্ষুদ্র শিল্প মন্ত্রক, কিরেন রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী, CR পাতিল জলশক্তি মন্ত্রক, রামমোহন নাইডু বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক, গজেন্দ্র শেখাওয়াত সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী, সুরেশ গোপী সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী, ভূপেন্দ্র যাদব পরিবেশ মন্ত্রক, জেপি নাড্ডা স্বাস্থ্য মন্ত্রক, চিরাগ পাসওয়ান ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক, সর্বানন্দ সোনোয়াল বন্দর নৌ পরিবহন মন্ত্রণালয়, শান্তনু ঠাকুর বন্দর নৌ পরিবহন প্রতিমন্ত্রী, গিরিরাজ সিং বস্ত্র মন্ত্রক, প্রহ্লাদ যোশী ভোক্তা বিভাগ, অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশু, HD কুমারস্বামী ইস্পাত মন্ত্রক। রবিবাসরীয় সন্ধ্যায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে শপথ নেন আরও 71 জন। তাদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, 36 জন প্রতিমন্ত্রী, বাকিরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। অবশেষে সোমবার তাদের মধ্যেই বন্টন করা হলো মন্ত্রকের দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।
এক কথা অঞ্জনের সরাসরি পরিচয় পর্বে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল, রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক, এবং আরও এক রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে, ইতিমধ্যে জুড়বেন, তিনি অনলাইনে রয়েছেন, জয়দেব ঘর। তার সঙ্গে আলোচনা পর্বে আসবো, কিন্তু তার আগে একদম সরাসরি চলে যাব সত্যজিৎদার কাছে। সত্যজিৎদা, একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে এনডিএ জোটের সরকার চার পায়ে দাঁড়িয়ে রয়েছে, এই কথা বারবার করে বলছে বিরোধী শিবির। প্রশ্ন উঠছে, এনডিএ সরকারের ক্ষেত্রে টিডিপি কতটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে? তার কারণ ইতিমধ্যেই টিডিপির অন্ধ্রপ্রদেশে যে মুসলমান সংরক্ষণের কথা বলা হচ্ছিল, সেই সংরক্ষণ বিল নিয়ে কিন্তু একেবারে বিরোধী শিবির বিজেপিকে এবং এনডিএ সরকারকে তোপ দাগতে শুরু করেছে। মোদী সরকার যেটা গত 2014-তে আমরা যদি দেখি, 2019-এ দুবারই কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি, কিন্তু এবারে কিন্তু সেটা বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যার ফলে কিন্তু আঞ্চলিক দলগুলোর উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারে। তার মধ্যে অন্যতম হচ্ছে এবারে সবচেয়ে বড় শরিক এনডিএর টিডিপি। তো স্বাভাবিকভাবেই টিডিপির ভোট ব্যাংক কিন্তু সংখ্যালঘু অনেকটা নির্ভরশীল, কারণ তাছাড়া অন্ধ্রপ্রদেশের যদি দেখি, সেখানে মুসলিম সংরক্ষণের কথা যেটা ছিল, যে বিল ছিল, সেখানে সমর্থনের কথা ঘোষণা করেছেন তিনি নিজে। কিন্তু দেখো, মোদী সরকার, এই যে সরকারের এবারে যদি দেখি, বিজেপি এককভাবে 400 পারের ডাক দিয়ে 241-এ থেমে গেছে। সেইখানে বলবো একদমই তাই, 240-এ থেমে গেছে। তো সেইখানে দেখো যে একদিকে যেমন বিরোধী শক্তিশালী হয়েছে, উল্টো দিকে যে বিজেপির আঞ্চলিক দলগুলোর যেটা প্রভাব কিছুটা হলেও মোদী সরকার এবার কিন্তু বোঝা যাচ্ছে। তার কারণ এর আগে যদি দেখি, 2014-তে 2019-এ আঞ্চলিক দলের নেতাদের সেভাবে কিন্তু মন্ত্রিসভায় গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু এইবারে কিন্তু মোটামুটি যে গুরুত্বপূর্ণ দপ্তরে কিন্তু এবার জোটের শরিকদের নেতাদের চোখে দেখা যাবে। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যেমন মোদী সরকার, তাছাড়া আরেকটা জিনিস বলবো যে এবারে যে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর যে ভাষণ আমরা যেটা বারবার শুনি, যে মোদি গ্যারান্টি, সেই ভাষণ কিন্তু একেবারে উড়ে গেছিলো, তার মুখে এবার কিন্তু এনডিএর জয়গান। ফলে স্বাভাবিকভাবেই অদ্ভুতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ প্রথম দিন জনসভা থেকেই বলেছেন, একেবারে প্রথম দিন ফার্স্ট শোতে তিনি জনসভা থেকে বলছেন যে মুখ নয়, এনডিএ মুখ। তার মুখে শোনা যাচ্ছে এনডিএ মুখের কথা, অর্থাৎ এনডিএ মিলে একটা সরকার। একদমই দেখো, বিজেপি প্রতিষ্ঠা হলো অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীদের হাত ধরে। তারপরে যে বিজেপি প্রথমবার যদি দেখি 2টো আসন পেয়েছিল, সেই বিজেপি ক্ষমতা এসেছে, কিন্তু নরেন্দ্র মোদী বলো, তাদের মুখে কিন্তু তাদের পূর্বসূরি নেতাদের কথা কিন্তু সেভাবে ছিল না। যেখানে এক কথায় রাজনৈতিক বলো বা বিরোধী শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল থেকে একটা কথা বলা হয়, অটল বিহারীকে কিন্তু ভারতবর্ষের অন্যতম সেরা প্রধানমন্ত্রী বলা হয়। তো তারও কিন্তু জয়গান কিন্তু নরেন্দ্র মোদীর মুখে ছিল না, শুধু একটাই কথা ছিল, মোদি কি গ্যারান্টি। আবার দেখো, যার ফলে কিন্তু একদিকে যেমন নিজের দলেরই অনেক নেতা কোণঠাসা হয়ে পড়েছিলেন, মানে মোদির আড়ালে, মানে কোথাও থেকে বলা হচ্ছিল যে এবারের বিজেপি মোদি অমিত শাহের বিজেপি। ফলে স্বাভাবিকভাবেই এই যে জোটের উঠে আসা বিজেপির কিছুটা শক্তি ক্ষয়, এটাও কিন্তু একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমি বলবো। তার কারণ দেখো, শুধুমাত্র বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতার ফলে শরিকরা, যাদের হাত ধরেই বিজেপি ক্ষমতা এসেছে যদি বলি, কারণ বিহারে যদি দেখো, মহারাষ্ট্রে যদি দেখো, গতবার শিবসেনা এবং বিজেপি জোট বেঁধে লড়াই করার পর এই বিষয় নিয়ে আসবো, একেবারে বিস্তারিত আলোচনা পর্ব চলবে। সত্যজিৎদা রয়েছে আমাদের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্চল। সারাশি চাপে নমো। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। জয়দেববাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্চলের এই শোতে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল, রাজনৈতিক বিশ্লেষক, তিনিও। আজ শুধুমাত্র ডিবেট নয়, আজ একটু অ্যানালিসিস পর্ব অত্যন্ত প্রয়োজনীয়। তার কারণ ইতিমধ্যে আপনি জানেন যে আরএসএসের মোহন ভাগবত তিনি ইতিমধ্যেই একেবারে দ্বৈরথ প্রকাশ্যে এনেছেন। তিনি বলছেন যে বিরোধী আসলে আয়না, বিরোধীদেরকে বিরোধীদের মতো করে দেখা উচিত, না হলে লোকতন্ত্র থাকে না। আপনার রিয়াকশন? তার জন্যই তো আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী 10,200 কোটি টাকা পশ্চিমবঙ্গকে এক লপ্তে দিয়ে দিল। আপনি যদি লাস্ট 3 to 2 ইয়ার্স দেখে, কখনোই কেন্দ্র সরকার এক লপ্তে শুভেন্দু অধিকারী খাঁটি করার পর থেকে এক লপ্তে রাজ্য সরকারকে 10,200 কোটি টাকা দিয়েছে, নমুনা নেই, নজিরবিহীন ভাবে। আরএসএস কেও কনফিডেন্সে দেওয়ার জন্য নজিরবিহীন ভাবে পশ্চিমবঙ্গকে এক লপ্তে 10,200 কোটি টাকা দিয়ে দিল।
এবং 3 কোটি আবাস যোজনার কথা বললো, এবং এই 10,200 কোটি টাকা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে দেয়নি, যেখানে যেখানে আপ শাসিত রাজ্য পাঞ্জাবকে দিয়েছে, যেখানে জনমুক্তি মোর্চা সোরেনের ঝাড়খণ্ডকে দিয়েছে, যেখানে উড়িষ্যা নিজেদের সরকার তাকেও দিয়েছে, এবং যেখানে ডিএমকে আমরা জানি স্ট্যালিনের সরকার, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলো যে যে রাজ্যে তাদের শাসিত রাজ্য সেখানে কিন্তু সে মুক্ত হস্তে এবারে কেন্দ্রীয় সরকার থেকে টাকা বরাদ্দ করেছে। ভাগবতকে, মোহন ভাগবতের যে ব্যালেন্সিং ভারসাম্যের রাজনীতি এবার দরকার, কারণ 29টা আসন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, আর যে কোনো মুহূর্তে নীতিশ কুমার যেভাবে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, বা তেলেগু দেশম পার্টির নাইডু বাবু যদি স্পিকার পদ না পায় তাহলে কিন্তু হয়তো উল্টে দিতে পারে গদি, কিন্তু তখন এই 16টা আর 12টা পাওয়া নীতিশ কুমার বা নাইডুর থেকে 29টা পাওয়া, অর্থাৎ নীতিশ বাবু এবং নাইডু বাবুকে মিলিয়ে আপনি দেখুন 28টা আসন, আর একা মমতা বন্দ্যোপাধ্যায় 29টা আসন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার হতে পারে। রাজনীতিতে কোনো কিছুই ইম্পসিবল নয়, সবকিছু বি পসিবল। সেই জন্যই হয়তো আগামী দিনে দেখবেন বাংলায় আর ইডি সিবিআই এর উৎপাত থাকবে না, ইডি সিবিআই এর উৎপাত বন্ধ হয়ে যাবে, এবং দেখতেও পাবেন যখন পূর্ণ মন্ত্রী একজনকেও দেওয়া হলো না বাংলাকে, কারণ তারা গুজরাটি নয়, তারা গুজরাটি লবির লোক নয়, তারা সবাই বাঙালি সাংসদ। বাংলা এবং বাঙালিকে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহ ঘেন্না করে, সেই জন্য আজকে বাঙালিকে বাংলাকে পূর্ণ মন্ত্রিত্ব দিল না। এই জায়গাটিতে আমার ঠিক পরের প্রতিবেদন রয়েছে, ঠিক এই জায়গাটিতে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখছি দর্শকদের উদ্দেশ্যে। প্রতিবেদনটা দেখি, তারপর আসছি আলোচনায়। দেখুন, মণিপুরে শান্তি ফেরানোয় গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার বলে এসেছেন বিরোধীরা। এবার সেই সুর শোনা গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান তথা মোহন ভাগবতের কণ্ঠে। অশান্ত মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মন্তব্য করেন, এবার সেখানে শান্তি ফেরানোর বিষয়ে সরকারকে গুরুত্ব দেওয়া উচিত। কেন্দ্রে মন্ত্রক বন্টন হওয়ার দিনই মোহন ভাগবতের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এদিন নাগপুরের রেশমিবাগে ডক্টর হেডগেওয়ার স্মৃতিভবন কমপ্লেক্সে দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আরএসএস প্রধান বলেন, মণিপুর 10 বছর ধরে শান্ত ছিল, সেখানে বন্দুক সংস্কৃতির অবসান ঘটলেও হঠাৎ রাজ্যটিতে হিংসে বেড়েছে। মণিপুর 1 বছর ধরে শান্তির জন্য অপেক্ষা করছে। সংঘাতে বিধ্বস্ত উত্তর পূর্ব রাজ্যের পরিস্থিতি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা উচিত। जगह जगह और समाज में कलह ये नहीं चलता। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है, उसके पहले 10 साल शांत रहा, पुराना गन कल्चर समाप्त हो गया ऐसा लगा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। এদিকে এবারের লোকসভা নির্বাচনে দেশ জুড়ে বিজেপির বিপর্যয় হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার জন্য সরকার গঠনের জন্য শরিক দলের ওপরেই ভরসা করতে হয়েছে বিজেপিকে। এই অবস্থায় দেশ জুড়ে কেন এমন বিপর্যয় তার কারণ খুঁজতে এখন ব্যস্ত বিজেপির শীর্ষ নেতারা। এ বিষয়ে অপ্রয়োজনীয় আলোচনা না করার পরামর্শ দিয়েছেন মোহন ভাগবত। তিনি বলেন, এটা কি হলো, কেমন করে হলো, আরএসএস এই ধরনের আলোচনায় জড়ায় না। আমরা কেবল ভোট দেওয়ার প্রয়োজনে সচেতনতা তৈরি করার আমাদের দায়িত্ব পালন করি। मणिपुर को और मणिपुर की जनता के लिए सुरक्षा और उनके तमाम अधिकारों और उनके जो अधिकार हैं उसके लिए सरकार को सबसे पहले कदम उठाना चाहिए। মোহন ভাগবত মনে করেন, সাধারণ মানুষের কল্যাণের জন্য শাসক দল এবং বিরোধীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার মতে নির্বাচন হলো সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য একটি প্রতিযোগিতা, বরং যুদ্ধ নয়। সেই কথা মাথায় রাখতে হবে। এবার নির্বাচনী প্রচারে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে বলার বা কুকথা বলার অভিযোগ সামনে এসেছে। তার সমালোচনা করেছেন মোহন ভাগবত। তাতে তীব্র আপত্তি জানিয়ে মোহন বলেন,
রাজনৈতিক দল এবং নেতারা একে অপরকে কুকথা বললে তা সম্প্রদায়ের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। একটি নির্বাচনে সব সময় দুটি পক্ষ থাকে, তবে জয়ের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয়। বহু ক্ষেত্রে আরএসএসকে অনেক কারণ ছাড়াই টেনে আনা হচ্ছে। এছাড়াও ডিপ ফেক প্রসঙ্গে প্রযুক্তির অপব্যবহার নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। মোহন ভাগবত ঠিক এই মণিপুর প্রসঙ্গে আর কি বক্তব্য রেখেছেন টেক্সপের থ্রুতে দেখুন। তিনি বলেছেন মণিপুর 10 বছর ধরে শান্ত ছিল, সেখানে বন্দুক সংস্কৃতির অবসান ঘটলেও হঠাৎ রাজ্যটিতে হিংসা বেড়েছে। মণিপুর 1 বছর ধরে শান্তির জন্য অপেক্ষা করছে, সংঘাতে বিধ্বস্ত উত্তর পূর্ব রাজ্যের পরিস্থিতি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা উচিত। আর কি তিনি বলেছেন সেকেন্ড টেক্সপেট দেখাবো। তিনি বলেছেন এটা কি হলো, কেমন করে হলো, আরএসএস এই ধরনের আলোচনায় জড়ায় না। আমরা কেবল ভোট দেওয়ার প্রয়োজনে সচেতনতা তৈরি করা আমাদের দায়িত্ব পালন করি। এছাড়া তিনি আরও কি বলেছেন শোনাবো। রাজনৈতিক দল এবং নেতারা একে অপরকে কুকথা বললে তা সম্প্রদায়ের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। একটি নির্বাচনে সব সময় দুটি পক্ষ থাকে, তবে জয়ের জন্য মিথ্যের আশ্রয় নেওয়া উচিত নয়। বহু ক্ষেত্রে আরএসএসকে অনেক কারণ ছাড়াই টেনে আনা হচ্ছে। এই যাবতীয় বিষয় নিয়ে যখন একেবারে রাজনৈতিক জলঘোলা চলছে, ঠিক সেই রকম পরিস্থিতিতে বিরোধীরাও তাল কাটতে নারাজ। তারাও বলছে আরএসএস এবং বিজেপির এই দ্বৈরথের বিষয়ে। এবং এই বিষয় নিয়ে সোজাসুজি চলে যাব সত্যজিৎদার কাছে। সত্যজিৎদা, একটা বিষয় অত্যন্ত কনফিউজিং। জেপি নাড্ডা তিনি আরএসএস নিয়ে মন্তব্য করলেন এবং তারপরেই আরএসএসের এই বয়ান, এবং বলা যেতে পারে আরএসএসের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। তার কারণ এতদিন ধরে বিজেপিকে বলা হতো যে আরএসএস সংগঠনটা একটু হলেও নেপথ্যে চালাবার চেষ্টা করে, কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে শুধুই কি আত্মঅভিমান থেকে কথাগুলো বেরোচ্ছে, নাকি সত্যি সঠিক গণতন্ত্রের জন্য এই মতাদর্শ কোনটা? আমি যেটা বলবো, আরএসএস এবং বিজেপি এটা কিন্তু একে অন্যের পরিপূরক। এবার তুমি যদি দেখো বিজেপিতে আরএসএসের থেকে উঠে আসা নেতারাই কিন্তু সর্বোচ্চ পদ পেয়ে থাকে, সেটা প্রত্যেকটা রাজ্যে আমরা দেখেছি। আজকের মোহন ভাগবতের বক্তব্য যেটা, সেখানে কিন্তু একটা কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি কিন্তু এক কথায় যেটা বলবো যে যেটা এর আগে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে রাজধর্ম পালনের কথা। কারণ মণিপুর জ্বলছে, মণিপুরের ক্ষমতায় কিন্তু বিজেপি। উল্টো দিকে দেখো গত 10 বছরে বিজেপির শাসনকালে একদিকে শরিক দলরা তো গুরুত্বহীন ছিলই, সেখানে বিরোধী দলও মাঝে মাঝে তারা কিন্তু বারবার হেনস্থার শিকার হচ্ছে। যদি বিভিন্ন রাজ্যে যদি দেখি কেন্দ্রীয় এজেন্সি, সেখানে তুমি বিজেপি শাসিত রাজ্যেও কিন্তু দুর্নীতি কম নেই, কিন্তু সেখানে কিন্তু দুর্নীতি আড়াল করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই আরএসএস প্রধান কিন্তু এই যে রাজধর্ম পালনের কথা প্রধানমন্ত্রীকে বললেন, এর আগেও কিন্তু নরেন্দ্র মোদী শুনেছিলেন, তাকে শুনতে হয়েছিল। আমরা যে 2002 সালে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, তো সেই সময় কিন্তু অটল বিহারী বাজপেয়ী গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসেই কিন্তু রাজধর্ম পালনের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব রাজধর্ম পালনের। সুতরাং সেই কথাই কিন্তু মোটামুটি ঘুরিয়ে হলেও আরএসএস প্রধান আজ কিন্তু নরেন্দ্র মোদীকে বললেন। দেখুন, দেশে শাসনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে বিরোধী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা মণিপুরের ব্যাপারে দেখি, মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে একটা বিবাদ তৈরি হয়েছে, কিন্তু সেখানে দেখো সেরকম কিন্তু কঠোর পদক্ষেপ কিন্তু আমরা সেভাবে দেখিনি। প্রথম দিকে আড়াল করা হচ্ছিল, মিডিয়া থেকেও আড়াল করা হচ্ছিল। বিশেষ করে একটা মহিলার কাণ্ড ঘটার পরেই কিন্তু বিষয়টি সামনে আসেন, প্রধানমন্ত্রী বিবৃতি দেন। তার আগে বিরোধীরা সংসদে বারবার আলোচনার ইস্যু তুললেও স্বরাষ্ট্রমন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো, তারা কিন্তু এর জবাব এড়িয়ে গেছেন, হয়তো প্রধানমন্ত্রী সংসদেই এড়িয়ে গেছেন। কিন্তু যার ফলে দেখো এই মণিপুরে দীর্ঘদিন থেকে চলছে। আমরা জানি মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের এদের কিন্তু একটা বিশেষ করে তাদের কিন্তু উপজাতির একটা মামলা ছিল হাইকোর্টে, যার ফলেই কিন্তু এই বিষয়টি উঠে আসে। তো স্বাভাবিকভাবেই এই মোদী সরকারের কিছু কিছু, তবে আরেকটা জিনিস যেটা ঘটেছে এবারের লোকসভা ভোটের সময় জেপি নাড্ডার যে মন্তব্য যে আরএসএসকে আমাদের প্রয়োজন নেই, যখন বিজেপি ছোট ছিল তখন প্রয়োজন ছিল। তো স্বাভাবিকভাবেই একটা বলবো, হয়তো বিজেপি এবং আরএসএসের মধ্যে মধুচন্দ্রী বা কেটে যাওয়ার হয়তো ব্যাপার হয়তো ঘটেছে। নইলে দেখো এইরকম কিন্তু বিস্ফোরক আরএসএস কখনোই বিজেপির বিরুদ্ধে হয়নি। এবার কিন্তু সরাসরি
আঙুল দেখালো বলা চলে। একেবারে প্রকাশ্যে। এবং আরও একটা বিষয় যেখানে রয়েছে, জয়দেববাবু রয়েছেন আমাদের সঙ্গে। জয়দেববাবু, আরও একটা বিষয় আমার বড্ড ইন্টারেস্টিং লেগেছে, যখন বিজেপির পক্ষ থেকে মণিপুর নিয়ে নানা ইস্যুতে নানান রকম মন্তব্য করা হচ্ছিল, এতদিন ধরে এক প্রকার মণিপুর নিয়ে স্পিক টু নর্থ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির যাবতীয় যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা বারবার বলছেন মণিপুরের জন্য চেষ্টা করা হচ্ছে, মণিপুর অবশ্যই সব ঠিক হয়ে গেছে। কেউ কেউ তো এরকমও বলেছেন যে শান্তও হয়ে গেছেন। আজ সেই বিষয় নিয়ে একেবারে বিস্ফোরক ছিলেন মোহন ভাগবত। তিনি বলছেন মণিপুর শান্ত হয়নি। তিনি ঠিক কি বলেছেন একবার শোনাই, তারপর জয়দেববাবুর কাছে আসছে, শুনুন। একেবারে মোহন ভাগবত বলেছিলেন যে মণিপুর 10 বছর ধরে শান্ত ছিল, সেখানে বন্দুক সংস্কৃতির অবসান ঘটলেও হঠাৎ রাজ্যটিতে হিংসা বেড়েছে। মণিপুর 1 বছর ধরে শান্তির জন্য অপেক্ষা করছে, সংঘাতে বিধ্বস্ত উত্তর পূর্ব রাজ্যের পরিস্থিতি, অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা উচিত। অর্থাৎ তিনি বলতে চাইছেন মণিপুর শান্ত হয়নি। জয়দেববাবু, আমার এখানেই প্রশ্ন, আরএসএস এবং বিজেপির দ্বৈরথ এতটা প্রকাশ্যে আসবার ঠিক কি কারণ হতে পারে বলে আপনার মনে হয়? প্রথমত, আগামী 200 বছরের জন্য আরএসএস থাকবে বা 500 বছরের জন্য আরএসএস থাকবে, কারণ আরএসএস তারা একটা আদর্শ, একটা চিন্তা। আরএসএস মোহন ভাগবতের পরেও থাকবে, নরেন্দ্র দামোদর দাস মোদির পরেও থাকবে। কিন্তু মোদি যেভাবে আরএসএস এবং বিজেপিকে আগ্রাসনের মধ্যে নিয়ে প্রায় তার উপর দখলদারি চালাচ্ছে, সেখান থেকে আরএসএস এর বিপদ এবং ভয় এটা যে আগামী দিনে আরএসএস কেও প্রশ্নের মুখে পড়তে হবে। কারণ আরএসএস বা জনসংঘ যে ইডিওলজি গুলোকে নিয়ে, যে সিদ্ধান্তগুলোকে নিয়ে, আত্মমর্যাদা, গরিমা, প্রতিষ্ঠাকে নিয়ে এই সংগঠনটাকে চালিয়ে এসছে, তার মূলে কুঠারাঘাত করছে কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী। সেটা দল ভাঙা গড়ার খেলা হোক, বা প্রচারে হিন্দু মুসলমান করা হোক, বা মুসলিমদের যে বিরোধিতা করা, সপক্ষে আরএসএস কিন্তু কোনোদিন কোনো জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু কোনো বিদ্বেষ করে না। কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী যেটা আরএসএস এর অ্যান্টি, যে কোনো ধর্মের ভিত্তিতে কাউকে সংরক্ষণ দেওয়া, যেমন মুসলিমকে সংরক্ষণ দেওয়া বা অন্য কোনো জাতিকে সংরক্ষণ দেওয়া, এটা আরএসএস এর বিরোধিতার পয়েন্ট। সেই জায়গা থেকে আপনি দেখুন এবারে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টিকে নিয়ে জোট সরকার করছে। সেই সরকার যে কিনা বলছে যে আমাদের 4% মুসলিমকে সংরক্ষণ দিতেই হবে। কালকে নীতিশ বাবু বলেছে মুসলিম নিয়ে যদি একটাও কথা হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এবং তেলেগু দেশম পার্টি বলছে আমার মুসলিমদের সমস্ত সংরক্ষণ দিতেই হবে। তাহলে আগামী দিনে এই আরএসএস কে তো লোক প্রশ্ন করবে যে আপনারা বলতেন মুসলিম তোষণকারী দল তৃণমূল কংগ্রেস বা বাকি দল কংগ্রেস, এরা নাকি মুসলিম তোষণ করে, তো আপনার যে আরএসএস জনসংঘ থেকে বিজেপির জন্ম হয়েছে, সেই আরএসএস জনসংঘর বিজেপি তো আজকে মুসলমানকে তোষামত করছে বা তোষণ করছে। অতএব এই গ্লানিটাকে কিন্তু নিয়ে বয়ে বেড়াতে হবে। এবং আরএসএস কোনোদিন মিলিজুলি সরকারের পক্ষপাতী নয়, বাজপেয়ীর আমলেও ছিলেন না। আজকে যখন সুব্রমণিয়াম স্বামী, যিনি একজন বরিষ্ঠ আরএসএস নেতা, তিনি প্রকাশ্যে বলছেন যে আমাকে যখন ম্যান্ডেট দেওয়া হয়নি, একক সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়নি, নরেন্দ্র দামোদর দাস মোদীর ইস্তফা দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল আমি অপোজিশনে বসবো এবং আগামী দিনে যারা সরকার করবে 6 মাসের মধ্যে সরকার পড়ে গেলে নতুন করে নির্বাচন হবে, আমি আবার প্রচন্ড বহুমত নিয়ে আবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমি সরকার করব। কিন্তু আজকে আপোষ করতে হচ্ছে মোদীকে, পদে পদে আপোষ করতে হচ্ছে। এবং আগামী দিনে এই টিডিপির দুর্নীতির সঙ্গেও তো আপোষ করতে হবে। যে টিডিপি কে বলেছিল আকাঙ্ক্ষা নিমজ্জিত এক দুর্নীতিগ্রস্ত দল, তার সঙ্গে সরকার করছে। অর্থাৎ আগামী দিনে এই দুর্নীতির ধোপে টিকবে না আরএসএস বা বিজেপি। 200 বছরের ইতিহাসে বা আগামী 200 বছরের জন্য আরএসএস কে কিন্তু কালিমা লিপ্ত করছে এই বিজেপি। এবং এই বিজেপির মোদী সাহেব, বর্তমান মোদী সাহেব কিন্তু বিজেপি এবং আরএসএস কে উভয়কেই কালিমা লিপ্ত করছে। কারণ আপনারা ঠিক এই জায়গাটাতেই জয়দেববাবু একেবারে এখন বিরোধী শিবিরে একটা বিষয় ট্রেন্ডিং করছে একেবারে টুইটারে, চন্দ্র পরিবারকে উপঢৌকন 1459 কোটি টাকা। বিরোধীরা এই কথাটা একেবারে বারবার করে তুলছেন। একদম একদম এটাই বলতে যাচ্ছিলাম যে শেয়ার মার্কেটে 1 তারিখ থেকে 4 তারিখ
এর মধ্যে যে কেলেঙ্কারি হয়েছে 30 লক্ষ কোটি টাকার, শেয়ার মার্কেটে যে 30 লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, যেটা নিয়ে রাহুল গান্ধী এবং বিরোধীরা সরব, সেই কেলেঙ্কারির মধ্যে এই 1400 কোটি টাকার মুনাফা করেছে চন্দ্রবাবু নাইডুর স্ত্রী। এখন নরেন্দ্র মোদী কি জবাব দেবে? এবং এর আগেও নাইডু বাবুকে জেলে কে পাঠিয়েছিল? নরেন্দ্র দামোদর দাস মোদী পাঠিয়েছিল। তাহলে সেই জেলে পাঠানোর জন্য যে অপরাধগুলো, সেই ফাইলগুলো কি এখন নরেন্দ্র মোদী বন্ধ করে দেবে? তাহলে দুর্নীতিবাজদের সঙ্গে সরকার করে তুমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি করে আন্দোলন গড়ে তুলবে? তুমি অন্য রাজনৈতিক দলকে কি করে বলবে তারা দুর্নীতিবাজ? আমি এই প্রসঙ্গ থেকে একেবারে সত্যজিতের কাছে চলে আসবো। সত্যজিৎ, যেখানে একদিকে যখন দেখা যাচ্ছে একেবারে দুর্নীতির সঙ্গে আপোষ করতে হবে এমনটা মনে করছে রাজনৈতিক বিশ্লেষক, জয়দেববাবু ঠিক সেটাই বলার চেষ্টা করলেন। আমার প্রশ্ন এখানে অন্য আরো একটা জায়গাতে, এনডিএ সরকারের মধ্যে, এনডিএ জোটের মধ্যেই কিন্তু একটা ফাটল একটু হলেও স্পষ্ট হচ্ছে, সেটা হচ্ছে শিবসেনার দিক থেকে। শিবসেনাতে ইতিমধ্যেই বলা হয়েছে যে 7টি সাংসদ আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কেন 5টা সাংসদ দেওয়া লোকেদের বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এই বিষয় নিয়েও কিন্তু আলোচনা পর্ব চলছে। দেখো, শুধু এইটুকু ফাটল বললে হবে না, ফাটলটা আরও অনেক বেশি যদি আমরা দেখি। কারণ সামনে 2025-এই কিন্তু বিহারে বিধানসভা নির্বাচন আছে, যার ফলে কিন্তু রয়েছে এই বছর একদম, যার ফলে কিন্তু নীতিশ কুমার এই মুহূর্তে কিন্তু চাইবেন যে বিহারের জন্য আর্থিক প্যাকেজ, যার ফলে কিন্তু দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথম দিকে মন্ত্রীর পদ ঘোষণা হওয়ার আগে যতটা শোনা গিয়েছিল যে মন্ত্রীপদের দাবি বড় বড় মন্ত্রীপদ নেবে জেডিইউ, কিন্তু তার ফলে দেখা যায় ঘোষণা হওয়ার পর দেখা যায় লালন সিং এবং আরেকজন কি হয়েছে জেডিইউ, যাই হোক সেরকম কিন্তু গুরুত্বপূর্ণ পদ কিন্তু জেডিইউকে দেওয়া হয়নি। কিন্তু নীতিশ কুমার কিন্তু এই আর্থিক প্যাকেজ নিয়ে কিন্তু সন্তুষ্ট হয়েছে, তার কারণ সামনে বিহারে বিধানসভা নির্বাচন আছে। সুতরাং এই কারণ নলে কিন্তু এই ফাটলটা কিন্তু আরও বড় আকারে দেখা যেত। কারণ নীতিশ কুমার যেভাবে রাজনীতিটা করেন, যদি সামনে বিধানসভা নির্বাচন না থাকতো এই ফাটলটা আরও বড় দেখা যেত, হয়তো একটা বিক্ষুব্ধ ছবিও সামনে চলে আসতে পারতো। তার কারণ জেডিইউর এবারে 12 জন সাংসদ কিন্তু লোকসভায় জিতে এসছেন। ফলে এর আগে যদি দেখি যে এই জেডিইউ থেকে কিন্তু জর্জ ফার্নান্ডেজ, তিনি কিন্তু দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, নীতিশ কুমার রেলমন্ত্রী ছিলেন। সুতরাং অটল বিহারী বাজপেয়ী জামানায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ কিন্তু সামনে এসেছিল জেডিইউ। ফলে স্বাভাবিকভাবেই এবারে কিন্তু তাদের একটা দাবি ছিল, কিন্তু নরেন্দ্র মোদী সরকারের যেটা, তারা কিন্তু এক কথা বলবো ব্ল্যাকমেলিং একটা বলা চলে। কারণ সামনে বিহারের বিধানসভা নির্বাচনে জুজু দেখিয়ে হোক সেরকম গুরুত্বপূর্ণ পদ কিন্তু এবারেও কিন্তু দেওয়া হয়নি। কিন্তু আরও একটা বিষয় সত্যজিৎ রয়েছে, আমি জয়দেববাবুর কাছেও আসবো। জয়দেববাবু, একটা বিষয় তো খুব পরিষ্কার, আমাদের টোটাল বডির মধ্যে যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানের প্রত্যেকটি আলাদা আলাদা ডক্টর হয়। চোখের আলাদা ডাক্তার, কানের আলাদা ডাক্তার, এনটি স্পেশালিস্ট রয়েছে, মাথার রয়েছে, কার্ডিওলজিস্ট রয়েছে, বিভিন্ন জায়গার বিভিন্ন ডাক্তার রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে মন্ত্রকের ক্ষেত্রে বিশেষ স্পেশালাইজেশন থাকলে পরে যদি তারা নিজেদের কাছে রাখতেও চায়, তারা যদি মনে করে তারা ওয়াকিবহল, তাহলে এই সমস্যাটা তৈরি হচ্ছে ঠিক কেন? শুধুমাত্র কি নিজেদের জায়গা বহাল রাখার জন্য, নাকি সত্যি সত্যি একটা গণতন্ত্রের জন্য, কোনটা? দেখুন, এর জন্য আপনাকে জানতে হবে প্রথম হাম পার্টি জিতন রাম মাঝির বিহার থেকে একটি সাংসদ নিয়ে জিতে এসছে, তাকে দেওয়া হয়েছে মেসমি, সব থেকে দামি এবং প্রচুর অর্থবহ এবং যেখানে মানে তার অনেক একটা ওয়েটেজ থাকে যে মন্ত্রণালয়ে, এমএসমি হচ্ছে একটা ওয়েটেজ মন্ত্রণালয়। আজকে চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের ছেলে, এলজেপি লোক জনশক্তি পার্টি 4টে সাংসদ নিয়ে জিতে এসছে, তাকে ফুড প্রসেসিং দেওয়া হয়েছে। আর যে জেডিইউ 12টা আসন নিয়ে এসছে, তাকে গরু, ভেড়া, ছাগল, মৎস্য, দুধ এটা দেওয়া হয়েছে। এবারে সব থেকে বড় কথা, জয়দেববাবু, আমার শুধু এখানে একটা কথা রয়েছে, কোনো মন্ত্রকই তো ছোট বা বড় হতে পারে না, দায়িত্ব তো সব জায়গাতে একই রকম, ওয়ার তো ওয়ারশিপ, তাই না? সব থেকে বড় কথা হচ্ছে কি করে হয় তাহলে নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী এগুলো ছাড়লেন না কেন? রেলমন্ত্রীটা ছাড়লেন না কেন? এই একই প্রশ্ন বিরোধীরা করছে, কিন্তু তাদের যুক্তি বা তাদের বক্তব্য একই জায়গাতে। এগুলো হচ্ছে মালা, এগুলো হচ্ছে ক্ষীর মন্ত্রিসভার, এগুলো হচ্ছে ক্ষীর মন্ত্রণালয়। এখানে চাকরি দেওয়া যায়, এখানে টেন্ডার করা যায়, এখান থেকেই দলকে ধরে রাখা যায়, সংগঠনকে ধরে রাখা যায়, এখান থেকেই রাজনৈতিক দলেরা চাঁদা পায়। অতএব এই মন্ত্রণালয়গুলো কেউ ছাড়তে চায় না, এবং এখানেই তো কামাইয়ের জায়গা।
পরিষ্কার বাংলা কথা হচ্ছে কোন মন্ত্রণালয়ে কত কামাই আছে। তো রেল মন্ত্রণালয়ে যা কামাই আছে সেটা কি গরু বাছুর পশুপালনে কামাই আছে? নেই। এবং যেটা ফুড প্রসেসিং এ কামাই আছে, বিরাট কামাই। আজকে যারা যারা খাদ্য তৈরি করে, এই চিপস তৈরি করে, কোকাকোলা তৈরি করে, কেক তৈরি করে, প্রত্যেকের কাছ থেকে কি পরিমাণ কি পাওয়া যাবে আপনার ধারণা নেই। যারা স্মল মিডিয়াম উদ্যোগ, তাদের কাছ থেকে কি জিতেন্দ্র রাম মাঝি পাবে আপনার ধারণা নেই। কিন্তু সেখানে গরু ছাগল ভেড়া মোষ থেকে কি পাবেন আপনি, হেভি ইন্ডাস্ট্রিজ থেকে কি পাবেন আপনি, জেডিইউ কে ধরিয়ে দিয়েছেন, ওগুলো সব ডেড ইন্ডাস্ট্রি। একেবারে বিরোধীরা বলছেন যে জিতেন্দ্র রাম মাঝিকে একেবারে আমি অবশ্যই আপনাকে বলার সুযোগ দেবো, খালি একটু সংযোজন করবো, আপনাকে বলার সুযোগ দেবো, খালি একটু সংযোজন করবো। বিরোধীরা এই কথাটাও বলছেন যে জিতেন্দ্র রাম মাঝিকে প্রতিরক্ষা মন্ত্রী কেন দেওয়া হচ্ছে না, কেন তাকে প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য দেওয়া হচ্ছে না? না, এগুলো তো ট্রোল করার জন্য, রোস্ট করার জন্য বলা হতে পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে মোদির অভিসন্ধি কি। মোদি বুঝে গেছে যে আমাকে 5টা মন্ত্রণালয় নিজের পক্ষে রাখবো এবং স্পিকারকে আমার পক্ষে রাখবো। আগামী দিনে যদি অন্তর্বর্তী নির্বাচন 19তম লোকসভা নির্বাচন 2-3 মাসের মধ্যে হয়, খুব আশ্চর্য হবেন না। কারণ যদি একবার ডি পুন্দেরেশ্বরীকে, যে অন্ধ্রপ্রদেশে বিজেপির অধ্যক্ষ এবং যে এনটি রামারাওয়ের মানে টিডিপি যে প্রতিষ্ঠা করেছে, তেলেগু দেশমের যে এখন নাইডু, এ তো জামাই, এ তো আসলে তার শ্বশুরকে ব্যাকস্ট্যাপ করে টিডিপিটাকে অধিকার করেছে। কিন্তু এই টিডিপি এনটি রামারাওয়ের মেয়ে হচ্ছে এই ডি পুন্দেরেশ্বরী, যে এখন বিজেপিতে। তাকে যদি একবার স্পিকার পদটা দিয়ে দেওয়া হয় বিজেপির তরফ থেকে, তাহলে কিন্তু টিডিপি এবং জেডিইউ এর সব খেলা সাঙ্গ। কারণ এদের সবকটা সাংসদকে বিজেপি নিজের দিকে ভাঙিয়ে নিয়ে চলে আসবে। তখন আর টিডিপি কে কিচ্ছু দেবে না, আর এই জেডিইউ কেও কিচ্ছু দেবে না। আপনি বলবেন দল বিরোধী ত্যাগের আইন, স্পিকার তো বিজেপি, সেই দল বিরোধী ত্যাগের আইন প্রয়োগই করবে না। তখন দেখবেন টিডিপির যে 16টা আর এর যে 12টা সব সাংসদ বিজেপিতে জয়েন করবে। আপনি বলতে চাইছেন বিরোধী আইন করা হবে। আপনি সংক্ষেপে বলতে চাইছেন যে এটাই হচ্ছে, যদি স্পিকার পদটা বিজেপি নিজের কাছে রেখে দেয়, তাহলে এদের হাতে ঝুনঝুনি ধরিয়ে দিয়েছে। এই জেডিইউ এবং টিডিপির হাতে ঝুনঝুনি ধরিয়ে খেলার মাটির খেলা দুধে ভাতে এলেবেলে খেলতে দিয়েছে। এই একই কথা আপনি যা বলছেন, এই একই কথা অখিলেশ যাদব বলছেন, সমাজবাদী পার্টির নেতা, তিনিও বলছেন এই ঝুনঝুনির কথা। তারা প্রত্যেকেই ঝুনঝুনির কথা বলছেন। আমি জানি না ঝুনঝুনি কোথায় কোন মন্ত্রকে রয়েছে বা কিছু। পরবর্তীকালে সত্যি আপনি যা বলছেন, যে প্রেডিকশন দিচ্ছেন, তা যদি সত্যিই হয়, তা কিন্তু সত্যি অত্যন্ত আশ্চর্যজনক এবং গণতন্ত্রের জন্য এটা বড়সড় একটা থ্রেট। কিন্তু আমার প্রশ্ন উঠছে, এটা তো গেল মন্ত্রকের বিষয়। প্রশ্ন যখন ওঠে ভবিষ্যৎ, আগামী ভবিষ্যতের ওপর, যারা, আমি একেবারে অর্গানের কথা বলছিলাম, ডাক্তারের কথা বলছিলাম, সেই ডাক্তারের ক্ষেত্রে যদি ডাক্তারদের ভবিষ্যৎ নিয়েও একটা বড়সড় প্রশ্ন আসে, তাহলে তো চক্ষু চড়ক গাছ হবে। একেবারে যে প্রসঙ্গ নিয়ে আমি আসছি এই মুহূর্তে, নিট এক্সাম নিয়ে। মন্ত্রণালয় চালায় সেক্রেটারিরা, আইএসরা সেক্রেটারিরা মন্ত্রণালয় চালায়, এরা ক্ষীর খায়। এসব মন্ত্রীরা কোনো ডিসিশন নেয় না, মন্ত্রণালয়ের মন্ত্রীরা কোনো ডিসিশন নেয় না, নেয় হচ্ছে আইএস অফিসাররা। আমি জয়দেব বাবু একটু আলাদা প্রসঙ্গে আসবো, নিট এক্সাম নিয়ে আসবো। নিট এক্সামের ক্ষেত্রে ইতিমধ্যে কেলেঙ্কারি হয়েছে, জালিয়াতি হয়েছে, এই প্রসঙ্গ উঠছে। ঠিক এই বিষয়ে একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর আসছে আলোচনা। দেখুন, মেডিকেল প্রবেশিকার কাউন্সেলিং প্রক্রিয়ার স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির থেকে জবাব চেয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি আহসান উদ্দিন আমালুন্নার অবসকালীন বেঞ্চ। মঙ্গলবার শীর্ষ আদালত বলেছে, আমরা কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ করব না, আপনারা যদি আরও সওয়াল করেন তাহলে মামলা খারিজ করে দেব। উল্লেখ্য, গত শনিবার এনটিএ জানিয়েছিল যে কাউন্সেলিং প্রক্রিয়া চালু থাকবে। তারই মধ্যে সেই বিষয়টি বিবেচনা করার জন্য পরবর্তী একটি দিন ধার্য করেছে শীর্ষ আদালত। আগামী 8 জুলাই সেই মামলাটি ফের উঠবে। 2024 সালে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। মামলাকারীরা অভিযোগ করেন, এবার নিট প্রক্রিয়ার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, অন্যান্য অনিয়ম হয়েছে। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় শীর্ষ আদালতের বিচারপতি নাথ এবং বিচারপতি আমালুন্নার অবসকালীন বেঞ্চে। একই ধরনের মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। আজই সেই মামলার শুনানি হওয়ার
হওয়ার কথা আছে। There was this hearing of case number 25 related to this NTA thing, and this case was particularly listed before the results. So here the students were demanding justification on the grounds of the paper leak only, nothing about the grace marks or anything, because it was listed on 1st June, so it was before results. RPIL is will be listed tomorrow, sorry. It's regarding the paper leak as well as the exam results, the grace marks, the transparencies of NTA and everything else. So that will come tomorrow. For this particular listing, which has been done pre-results and around paper leak today, the Honorable Supreme Court has said that the sanctity of the exam is compromised. Sanctity of exam is compromised. That means somewhere they also feel that there has been some kind of issues in the examination, and I asked NTA to answer around this before 8 July, but they haven't given any relief around the counselling. They said that no, we are not putting counselling on hold. Let's see, we will be listing tomorrow. Let's see. সুপ্রিম কোর্টে দায়ের করা একটি পিটিশনে নির্দিষ্টভাবে দাবি করা হয় যে পাটনায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় আর রাজস্থানের প্রার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়া হয়। যদিও ইতিমধ্যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উড়িয়ে দিয়েছে, সেখানে অবশ্য বিতর্কে ইতি পড়েনি। আবার 67 জন প্রথম হওয়ায় প্রশ্ন উঠেছে। বিশেষত হরিয়ানার একটি পরীক্ষা কেন্দ্র থেকে 6 জন প্রথম হওয়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আরো জোরালো হয়েছে। সেই সঙ্গে গ্রেস মার্কস দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রেস মার্কসের বিষয়ে এনটিএর তরফে দাবি করা হয়, দেশ জুড়ে 24 লক্ষ নিট প্রার্থীর মধ্যে মাত্র 1600 জনকে সেই গ্রেস মার্কস দেওয়া হয়। সবাই নষ্টের জন্যই তাদের গ্রেস মার্কস দেওয়া হয় বলে দাবি করেছে এনটিএ। তাই কোনো প্রার্থী 771 নম্বর বা 718 নম্বর পেয়েছেন। আদতে 720 নম্বরের পরে প্রাপ্ত নম্বর 716 নম্বর বা 715 নম্বর হতে পারে। देखिए, मल्टीपल पिटिशंस कोर्ट के सामने लिस्ट हुए हैं। सम ऑफ द पिटिशंस वर फाइल्ड बिफोर द डिक्लेरेशन ऑफ रिजल्ट्स ऑन द बेसिस that there has been a leak of the paper itself. तो उसके बेसिस पे कुछ पिटिशंस लिस्ट हुए थे, जो आज लिस्ट हुए थे उन पे नोटिस इशू हो गए हैं। But our petition is slightly different. I represent, along with Mr. Rohit Jain, we represent Mr. Alak Pandey, and who has collected signatures from about 20,000 students, which clearly shows, मतलब students को clearly समझ में आ रहा है और उनको जवाब भी मिला है, that close to about 70 to 80 marks have been awarded in grace marks randomly to at least 1,500 students. So our petition is different from the other petitions, where we are challenging the arbitrary award of grace marks to people. যদিও সেই বিষয়টি নিয়ে বিতর্ক হওয়ায় গ্রেস নম্বর ফিরিয়ে নেওয়া হবে কিনা তা খতিয়ে দেখতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যানের নেতৃত্বাধীন 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবার এনটিএ ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার সিং জানান, এক সপ্তাহের মধ্যে সেই কমিটি রিপোর্ট জমা দেবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এনটিএ ডিরেক্টর জেনারেল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। যারা এই মুহূর্তে আমাদের দর্শক এক কথায় অঞ্জন রেগুলার দেখেন ট্রাইব টিভি বাংলায়, তাদের উদ্দেশ্যে এই নিট এক্সাম নিয়ে কেন এত জল ঘোরার কথা বলা হচ্ছে, আমি শুধু একটু তথ্য আপনাদের সামনে রাখবো এবং জয়দেববাবু এবং সত্যজিৎদার পারমিশন নিয়ে কয়েকটা তথ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। আপনারা জানেন নিট এক্সামে এক একটা কোশ্চেনের মার্কস 4 মার্কস করে থাকে। 180টা কোশ্চেন হলে সেখানে 720 মার্কস হয়। যদি একটা কোশ্চেনের অ্যান্সারও ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে হতে পারে 119টা, তাহলে 179টা, তাহলে 180 × 4 হলে পরে 720 হতে পারে, 179 × 4 হলে পরে 716 হতে পারে। 4 মার্কসের ডিফারেন্স হতে পারে এক একটা কোশ্চেনের অ্যান্সার ভুল হওয়ার জন্য। কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগ এক একজনের মার্কস আসছে 719, 718। এটা কি করে হয়? এই বিষয় নিয়ে কিন্তু যাবতীয় দহরম মহরম। আমি একেবারে চলে যাব জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, আপনি পেশায় একজন অধ্যাপকও। আমি একটা জিনিস জানার চেষ্টা করব, এটা কখনো সম্ভব কি নিট এক্সামের ক্ষেত্রে 720, তার থেকে 4 ডিফারেন্স হলে পরে 716 হতে পারে? এরকম কি কোনো ক্যালকুলেশন হয় যেখানে 4 মার্কসের ডিফারেন্সে 718 বা 719 হয়? দেখুন, প্রথম কথা, এটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন একটি বিষয়। এ বিষয়ে অনেক রাগ ক্ষোভ থাকলেও বলতে পারছি না, যেহেতু এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং যদি এই মামলাটা সিরিয়াস না হতো সুপ্রিম কোর্টই খারিজ করে দিত। সুপ্রিম কোর্ট মামলাটা শুনতে চেয়েছে এবং সে সবকিছু জানতে চেয়েছে, তার মানেই তো ডাল মে কুছ কালা নেই, ডালটা পুরোটাই কালা আছে। কিন্তু যেহেতু বিচারাধীন বিষয়, আমরা একটা জায়গা থেকে কোর্টকে সম্মান করি। কিন্তু দেখুন, যা রটে তার কিছু তো বটে, এবং এখনো পর্যন্ত নিটের তরফ থেকে, মানে এনটিএর তরফ থেকে কিন্তু কোনো সলিড জাস্টিফিকেশন, লজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া হয়নি।
এবং সুপ্রিম কোর্টও সেটাকে গ্রাহ্য করেনি, এবং সেই জায়গা থেকে সেও রেগে আছে। সুপ্রিম কোর্টেরও বিচারপতিরা রাগান্বিত, ক্রোধান্বিত, এবং সব থেকে বড় কথা শিক্ষা মাফিয়া। এই জায়গাটা তৈরি হয় শিক্ষা মাফিয়া। এই যে বারবার প্রশ্নপত্র লিক হয়ে যাওয়া, বারবার প্রশ্নপত্র লিক হয়ে পরীক্ষা ভেস্তে যাওয়া, এবং এই যে আমরা দেখলাম কিছুদিন আগে, আপনি দেখেছিলেন না, আনন্দবাজারের পত্রিকা জুড়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো যে ভালো ভালো মেডিকেল কলেজে চাকরি সিট পাওয়ার পরে আপনাকে 5 লক্ষ টাকা দিতে হবে। আপনারা দেখেছেন তো নিশ্চয়ই, আনন্দবাজারে বিভিন্ন পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন দিত কয়েকটি সংস্থা যে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে আসন পাওয়ার পরে দিতে হবে 5 লক্ষ 6 লক্ষ টাকা। এবং তারা তো স্বীকার করেছে যে ডামি বসাই, আমরা অন্যকে বসাই, আমরা কারচুপি করি, এবং সেটা নিয়ে যখন তদন্ত হয়, এবং সেটা নিয়ে যখন আনন্দবাজার নিজে তদন্ত করে, এবং সেটা নিয়ে যখন বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমে খোঁজ খবর করতে যায় ইনভেস্টিগেটিভ জার্নালিজমরা, তারা তো প্রকাশ করেছে যে অফিস বলেছে হ্যাঁ আমরা ধাঁধলি করি, আমরা ডামিকে বসাই, এবং আমাদের উপরতলা অব্দি সেটিং আছে, এবং এই সেটিং ছাড়া এটা হতে পারে না। এই সেটিং এর কথা তো এই যে পশ্চিমবঙ্গেতেই যখন আপনার আনন্দবাজারে অ্যাড দিত যে সংস্থা, যে আগে ভালো ভালো মেডিকেল কলেজে আপনাকে চান্স পাইয়ে দেওয়া হবে, তারপরে আপনি 5 লাখ টাকা দেবেন, তো এটা তো আজকে জল জল করছে পরিষ্কার। সারা দেশ জুড়ে শিক্ষা মাফিয়া এক একটা স্টুডেন্টের থেকে দেখুন হয়তো 50 লক্ষ 1 কোটি টাকা করে নিয়েছে। এটা পরিষ্কার, এটা নিয়ে মানে দ্বিমত নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সরষের মধ্যেই ভূত, সরষের মধ্যেই ভূত। বেশ বেশ জ্যোতিবাবু, আমি একেবারে সত্যজিতের কাছে চলে। সত্যজিৎ যখন বাংলায় বারবার করে বিরোধী শিবির বিভিন্ন রকম মন্তব্য করেন, অন্যদিকে আমরা দেখেছি যে যারা চাকরি প্রার্থী তারা প্রিজন ভ্যানে উঠছে, তারা চাপড়াচ্ছে রীতিমতো প্রিজন ভ্যানের দরজা, যে তাদের সঙ্গে জাস্টিস করা হোক। শিক্ষা মাফিয়া এখন আবার বলছেন জয়দেববাবু, এবং একেবারে প্রকাশ্যে নিটের এক্সামের ক্ষেত্রে যে জালিয়াতির কথা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন। কিন্তু প্রশ্ন হচ্ছে আগামীর ভবিষ্যৎ নিয়ে, আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে গিয়ে। তার কারণ দেশ হোক বা রাজ্য হোক, যে কোনো জায়গাতে তো স্টুডেন্টস রয়েছে, তাদের তো ভবিষ্যৎ রয়েছে, এবং সেই ভবিষ্যতের সঙ্গে আনুষঙ্গিকভাবে সবগুলো বিষয় জড়িত। কোন দিকে যাচ্ছে দেশ? একদমই। এই বিশেষ করে যে কোনো ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে দেখো তুমি, দুর্নীতি এক কথায় শুধু বাংলা না, প্রত্যেকটা রাজ্যে যদি ঠিকঠাক ইনভেস্টিগেশন হয় তাহলে কিন্তু এই দুর্নীতি কিন্তু পর্দা ফাঁস হয়ে যাবে। আমরা জানি শিক্ষক নিয়োগ কিন্তু জেলে রয়েছেন। উল্টো দিকে দেখো, মধ্যপ্রদেশে যদি দেখি, শিবরাজ সিং চৌহান যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার সরকারের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠেছিল। তিনি এখন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এবার দেখো বাংলাতেও কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির কীরকম অভিযোগ আমরা তো জানি, বারবার আদালতের অবজারভেশন এসছে। এবার নেট পরীক্ষা নিয়ে যেটা এসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডাক্তারি আমরা জানি বিশেষ করে যেটা মানা হয় যে ঈশ্বরের পরে ডাক্তারের স্থান, সেই ডাক্তার নিয়োগ পরীক্ষায় নেটে এখানে অত্যন্ত। না, আমি বলছি সত্যজিৎ, যদি মার্কসের একটু এদিক ওদিক হয় তাহলে তো সেই ক্ষেত্রে এরকম বুড়ি বুড়ি উদাহরণ আরও তৈরি হবে যে বুক কাটতে গিয়ে পেট কাটছে। একদম। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার দেখেছেন তথ্য চেয়েছে, যেটা চেয়েছে তোমার কাউন্সিলিং এজেন্সি যারা ছিলেন তাকে রীতিমতো এই নাম্বারের কেন হলো এই ডিফারেন্সটা, তার কিন্তু উপযুক্ত জবাব তারা কিন্তু দিতে পারেনি। বিশেষ করে এখন আগামী 9 তারিখ পরবর্তী শুনানি, 8ই জুলাই যে পরবর্তী শুনানি, সেই দিন সুপ্রিম কোর্ট কী অবজারভেশন দেয় তার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে। কারণ দেখো এই নেট কেলেঙ্কারি যেটা হয়েছে, হয়তো পরবর্তী যে সুপ্রিম কোর্টের শুনানির দিন হয়তো আরও বেশি পর্দাফাশ হয়ে যেতে পারে। এখন তো স্বাভাবিকভাবেই এটা দেশের ক্ষেত্রে শুধু একটা রাজ্য না, কারণ 24 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, 24 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে। কারণ দেখো যারা ছিলেন পরীক্ষার্থী, যাদেরকে এই যে নাম্বারের যে ডিফারেন্স, এই তারতম্য কেন? হয়তো স্বজন পোষণের জন্য, কিন্তু দুর্নীতির জন্য এমন হতে পারে। কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন 1643 জনের ক্ষেত্রে, এক্সাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 1643 জনের ক্ষেত্রে এই স্ক্যামটা হয়েছে বা এরকম কিছু হয়ে থাকতে পারে, এরকম কথা বলা হচ্ছে। শুধু 1600 যদি হয় সেটা তো 16 লক্ষও তো হতে পারে। একেবারে। দেখো এই নেট পরীক্ষা যারা পরীক্ষা দেন তারা তো খুব অতি সাধারণ স্টুডেন্ট তো নয়, একেবারেই নয়, একেবারে তারা নিট এক্সাম দিচ্ছেন। একদম, তারা কিন্তু চ্যালেঞ্জ নিতেই এখানে গেছেন। তো স্বাভাবিকভাবে এই 24 লক্ষ ছাত্রছাত্রীদের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা, এটা কিন্তু এক কথা অত্যন্ত দেশের জন্য একটা অত্যন্ত লজ্জাজনক বলবো। উনি যেটা বললেন যে শিক্ষা মাফিয়া, এটাও কিন্তু খুব ভয়ানক আকার নিয়েছে আমি বলবো। এখন আগামী 9 তারিখ যে পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্ট,
সেদিন কি উঠে আসে তারপরে কিন্তু একেবারে আমরা অন্তিম লগ্নের দিকে চলে এসেছি। এবার আপনাদের দুজনকে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব। একেবারে যখন নিট এক্সাম নিয়ে হচ্ছে তখন জিতেন রাম মাঝিকে নিয়েও কিন্তু প্রসঙ্গক্রমে অনেক কথাই উঠে আসছে। যে জিতেন রাম মাঝি রাম মন্দির প্রসঙ্গে তিনি বলেছিলেন যে রাম একেবারে একজন কাল্পনিক ক্যারেক্টার এবং রাম নাকি রাবণকে রামের চেয়েও বড় বলেছিলেন তিনি। আজ নরেন্দ্র মোদীর সরকারে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন। বিরোধীদের একেবারে রোষানলে বিজেপি। তিনি কি বলেছিলেন একবার শোনাই ভাইরাল ভিডিও দেখুন। राम की बात हम कहते हैं या रावण की बात करते हैं तो सबको हम काल्पनिक मानते हैं, तो अपना कल्पना के आधार पर जो बात वो मान के कहते हैं तो उचित नहीं है। गरीब की बात करना चाहिए, गरीबी मिटाओ की बात करनी चाहिए। राम को काल्पनिक मानते हैं लेकिन रावण को सही मानते हैं? नहीं ना, हम कहते हैं कहानी की बात जो हम कह रहे हैं कि अगर कहानी की बात कहा जाए तो राम से ज़्यादा कर्मठ रावण था, लेकिन उस सबको हम लोग नहीं मानते हैं। वो कहानी सब काल्पनिक है। राम की बात हम कहते हैं या रावण की बात करते हैं तो सबको हम काल्पनिक এটাই গণতন্ত্র, এটাই আমার দেশ, যেখানে সত্যি রাজনীতি বোঝা অত্যন্ত কঠিন। আজ যে রাজা কাল সে ভিখিরি, তার কারণ আপনারা জানেন যে এই নীতিশ কুমারকে নিয়ে একসময় বিজেপির তরফ থেকে বলা হয়েছিল কোনোদিনও আর নীতিশ কুমারকে বিজেপিকে নেওয়া হবে না। এবং অন্যদিকে নীতিশ কুমার যেদিন বিজেপিতে যোগদান করেন তিনি যখন বক্তব্য রাখছেন সেই মোমেন্টটা আমার এখনও মনে পড়ছে, হয়তো জয়দেববাবু এবং সত্যজিৎ দারও মনে পড়বে, যখন তিনি বলছেন যে আমি আর এনডিএ সরকারের পক্ষ ছাড়বো না, এনডিএ সরকারের সঙ্গেই থাকবো। ঠিক সেই সময়কালীন অবস্থাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ হাসছিলেন এবং তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারও হাসছিলেন। এই কথাটা আমার মনে পড়ে গেল। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আপনাদের দুজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো জয়দেববাবুকে। জয়দেববাবু, সামগ্রিক বিষয় নিয়ে আপনার কনক্লুশন কি? সত্যি গণতন্ত্রের জন্য কতটা থ্রেট হতে চলেছে এই বিষয়গুলো? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এই জিতন রাম মাঝি নীতিশ কুমারের সরকার ফেলে দিয়েছিল, নিজে মুখ্যমন্ত্রী হয়েছিল। এই জিতন রাম মাঝি এখন নীতিশ কুমারের সঙ্গে এক ঘরে বাস করবে। আর এই জিতন রাম মাঝি যে আপনার রাবণ বলছে বলে আপনি বলছেন যে কেন এরকম বলছে, কারণ এখন মোদী আর জয় শ্রীরাম বলে না, মোদী এখন জয় জগন্নাথ বলে। উত্তরপ্রদেশে গোহারা হারার পরে মোদী নিজেই তো জয় শ্রীরাম বলা ভুলে গেছে। মোদী এখন দেখবেন সবসময় বলছে জয় জগন্নাথ, কারণ বিজেডি হারিয়ে ওখানে আপনি 19টা লোকসভায় আসন দিয়েছেন, নইলে ওনার প্রধানমন্ত্রী হওয়া হতো না। যদি এই 19-20টা আসন উড়িষ্যা থেকে না পেত মোদী, তো প্রধানমন্ত্রী হতে পারতো না। ওই জন্য জয় শ্রীরাম এখন অতীত, এখন পুরোটাই জয় জগন্নাথ। চলে এসেছি সত্যজিতের কাছে। সত্যজিৎ, আরও একটা প্রসঙ্গক্রমে আমার একটা বক্তব্য মনে পড়ছে, এ তো কেবল ঝাঁকি হ্যাঁ, কাশি মথুরা বাকি হ্যাঁ। সত্যজিৎ দা, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, রাজনীতিকে বলা হয় সম্ভাবনা শিল্প। যদি দেখি মহারাষ্ট্রে এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির বিস্ফোরক অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে আনা হয়েছিল যে অজিত পাওয়ারের পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছেন। ফলে তিনি কিন্তু এখন বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। ফলে রাজনীতিকে বলা হয় সম্ভাবনা শিল্প। এই জিতেন রাম মাঝির কথা যদি বলি, জিতেন রাম মাঝি একসময় নীতিশ কুমারের সহযোগী ছিলেন। তারপরে দেখো নীতিশ কুমার যখন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন, জিতেন রাম মাঝি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কারণ নীতিশ কুমারের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। তো নীতিশ কুমারের অত্যন্ত ভরসার পাত্র ছিলেন এই জিতেন রাম মাঝি। তারপরে যেটা হলো যে এই জোট বাঁধা নিয়ে নীতিশ কুমারের একদম উল্টো দিকেই ছিলেন কিন্তু ইনি। এবার রাম নিয়ে বা অযোধ্যা নিয়ে তো সেটা দেখালেই। ফলে রাজনীতির সম্ভাবনা শিল্প, এখন কে কখন কার সঙ্গে থাকে জোট বাঁধে। এই নীতিশ কুমার দল এবং বিজেপির মধ্যে তো আদায় কাজ করার লেগেই থাকে। অন্যদিকে দেখো উড়িষ্যার বিজেডি এবং বিজেপি একসঙ্গে কিন্তু জোট ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রতিপক্ষ দুদলই। ফলে রাজনীতির সম্ভাবনা শিল্প, একেবারে রাজনীতি সম্ভাবনার শিল্প। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলা জয়েন করার জন্য, এক কথায় অঞ্জনে আসবার জন্য। যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, রাজনীতি সম্ভাবনার শিল্প। সত্যজিৎদার কথা প্রসঙ্গেই আমি আরও একটা মন্তব্য, আরও একটা ইনফরমেশন দর্শকদের উদ্দেশ্যে দিয়ে রাখবো। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে আরও নাকি 3 জন সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। সত্যিই রাজনীতি সম্ভাবনা শিল্প। নজর থাকবে আমাদের, আপনারাও নজর রাখুন ট্রাইব টিভি বাংলার দিকে। এরকমই টান শো দেখার জন্য নজর রাখুন ঠিক সন্ধ্যে 7টায় ট্রাইব টিভি বাংলায়, এক কথায় অঞ্চলে। নমস্কার।